সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি নিয়মিত পড়াশোনা করছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। আমি মোহাম্মদ রবিউল হোসেন, প্রভাষক, দর্শন বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। যে বিষয়টি পড়াবো আজকে সেটি হচ্ছে দার্শনিক পদ্ধতি। এটি দার্শনিক পদ্ধতির উপরে তৃতীয় ক্লাস। যে 7টি দার্শনিক পদ্ধতি আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দার্শনিক পদ্ধতি হচ্ছে দ্বান্দ্বিকতা বা ডায়ালেকটিজম। দ্বান্দ্বিকতা বা দ্বন্দ্ব, এই শব্দ দুটোর সাথে আমরা পরিচিত। আমরা দ্বন্দ্ব বা দ্বান্দ্বিকতা বলতে বুঝি তর্ক, বিতর্ক, তারপর হচ্ছে যুদ্ধ বা ইভেন মারামারি পর্যন্ত আমরা দ্বন্দ্ব বা দ্বান্দ্বিকতার মধ্যে নিয়ে আসি। কিন্তু ফিলোসফিতে এই দ্বান্দ্বিকতা বা দ্বন্দ্ব শব্দটি একটি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। ফিলোসফিতে বলা হয় যে যখন মতের ভিন্নতা, চিন্তার ভিন্নতা বা জ্ঞানের ভিন্নতা হয় তখনই দ্বন্দ্বের উৎপত্তি হয়। অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যখন তাদের মতের, চিন্তা, জ্ঞানের মধ্যে অমিল বা বৈপরীত্য দেখা যায় তখনই কিন্তু দ্বন্দ্বের উৎপত্তি। ইংরেজিতে ডায়ালেক্ট শব্দটি এসেছে গ্রিক শব্দ ডায়ালেগেস্থাই হতে। ডায়ালেগেস্থাই শব্দের অর্থ হচ্ছে কনভার্স বা বিপরীত। সুতরাং বুঝতেই পারছো এই যে চিন্তার যে বৈপরীত্য, মতের যে বৈপরীত্য এবং জ্ঞানের যে বৈপরীত্য, মূলত এই জায়গাগুলো থেকে দ্বন্দ্বের উৎপত্তি। অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে একজন বলছে একটা, অন্যজন বলছে ঠিক তার বিপরীত। এই যে ভিন্নতা, এই ভিন্নতা থেকেই, এই বৈপরীত্য থেকেই দ্বন্দ্বের উৎপত্তি। ডায়ালেগেস্থাই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন দার্শনিক প্লেটো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো যে দ্বান্দ্বিকতা কি, কখন দ্বান্দ্বিকতা উৎপত্তি হয়। যে 3 জন দার্শনিকের দ্বান্দ্বিকতা পড়ব তারা হলেন সক্রেটিস, প্লেটো, হেগেল। আজকে আমরা এই 3 জন দার্শনিকের দ্বান্দ্বিকতা পড়ব। প্রথমে আসো সক্রেটিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে 3 জন দার্শনিকের দ্বান্দ্বিকতা পড়াবো এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো শুধুমাত্র তোমাদেরকে দেখাবো। বিস্তারিত বর্ণনা তোমরা এই গুরুত্বপূর্ণ পয়েন্টের উপরে ভিত্তি করে পড়তে পারবে। সক্রেটিসের যে দ্বান্দ্বিকতা, তার প্রথম পয়েন্টটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সমস্যা থাকবে। অর্থাৎ যে বিষয়টা নিয়ে দ্বন্দ্ব, সেই বিষয়টা হচ্ছে একটা সমস্যা, এবং দুজন ব্যক্তির মধ্যে সহযোগিতামূলক যৌক্তিক সংলাপ। অর্থাৎ যে বিষয়টা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে বা সমস্যা, সেটি নিয়ে দুজন ব্যক্তির মধ্যে একটা সংলাপ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো যে সক্রেটিসের যে দর্শন বা দার্শনিক পদ্ধতি সেটা ছিল কিন্তু সংলাপ নির্ভর, ডায়ালগ। এবং যে দুজন ব্যক্তির মধ্যে সংলাপ হবে সেই সংলাপটা হবে সহযোগিতামূলক যৌক্তিক। অর্থাৎ দুজন ব্যক্তি একে অপরকে সহযোগিতা করবে সংলাপের বিষয়ে এবং তারা যৌক্তিকভাবে সংলাপটা পরিচালনা করবে। তৃতীয় যে পয়েন্টটি সেটি হচ্ছে সংলাপ হবে প্রশ্ন এবং উত্তরের উপর ভিত্তি করে। অর্থাৎ যে দুজন ব্যক্তির মধ্যে সংলাপ হচ্ছে সেখানে একজন প্রশ্ন করবে, আরেকজন উত্তর দেবে, আবার দ্বিতীয়জন প্রশ্ন করবে, প্রথমজন উত্তর দেবে। এভাবে একজন প্রশ্ন করবে, আরেকজন উত্তর দেবে, আবার উনি প্রশ্ন করবেন, আরেকজন উত্তর দেবেন। এভাবে প্রশ্ন উত্তরের ভিত্তি করে সংলাপটা এগিয়ে যাবে। চতুর্থ যে বিষয় সেটি হচ্ছে নতুন জ্ঞান প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ এই যে দুজন ব্যক্তি, একজন প্রশ্ন করছে, আরেকজন উত্তর দিচ্ছে, এটা একটা পর্যায়ে এসে এটা সমাধানে পৌঁছবে। এই সমাধানটাই হচ্ছে নতুন জ্ঞান। অর্থাৎ যে একটা নির্দিষ্ট সমস্যা ছিল, সেই সমস্যাটা হচ্ছে দ্বন্দ্ব, যে বিষয়টা নিয়ে সমস্যা সেটা হচ্ছে সেই বিষয়টা নিয়ে দুজন ব্যক্তির মধ্যে সংলাপ,
এবং সেই সংলাপটা হবে প্রশ্ন এবং উত্তরের উপর ভিত্তি করে। তারপরে একটা পর্যায়ে এসে সেটা নতুন জ্ঞান প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ দুজন ব্যক্তি তখন একটা জায়গায় এসে ঐক্যমত্যে বা একটা সমন্বয়ের জায়গায় আসবে, একটা অ্যাগ্রিমেন্টের জায়গায় আসবে। এই যে অ্যাগ্রিমেন্ট বা সমন্বয় বা সমাধান যেটি বলে না কেন, সেটি হচ্ছে নতুন জ্ঞান। তার মানে হচ্ছে সংলাপটা যে একেবারে চলতে থাকবে তা কিন্তু না, একটা পর্যায়ে এসে সেটা সমাধানে পৌঁছে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। তাহলে সক্রেটিসের ডান দিক পদ্ধতি 4টা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সক্রেটিসের ডান দিক পদ্ধতির আরও দুটি বিষয় আছে। সক্রেটিস বলেন, জ্ঞান অর্জন তখন সম্ভব হয় যখন আমরা অন্যের অজ্ঞতাকে স্বীকার করে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন অন্যের অজ্ঞতাকে স্বীকার করে নেব তখনই আমরা কিন্তু সংলাপে বসতে পারবো। এখন আমি যদি অন্যের মতামত বা অন্যের যেটা অস্বীকার করছে সেটাকে যদি আমি মেনে না নিই, তাহলে কিন্তু সংলাপে বসা সম্ভব নয়। সুতরাং অন্যের অজ্ঞতাকে স্বীকার করে নিয়েই সংলাপটা পরিচালনা করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে, সক্রেটিস নিজেকে অন্যদের চেয়ে জ্ঞানী মনে করতেন, কারণ তিনি নিজের অজ্ঞতা সম্পর্কে সচেতন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা নিজের অজ্ঞতা সম্পর্কে সচেতন হব তখনই কিন্তু আমি নিজেকে অন্যদের চাইতে জ্ঞানী মনে করব। অর্থাৎ আমি যে একটা বিষয় জানি না সেটা কিন্তু আমাকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে দুটো বিষয়, একটা হচ্ছে অন্যের অজ্ঞতাকে আমাকে স্বীকার করতে হবে, তারপরে সংলাপ হবে, এবং দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে নিজের অজ্ঞতা সম্পর্কে সচেতন হতে হবে। তাহলে এখানে দান্দিকতা কোথায়? দান্দিকতা হচ্ছে যে আমরা একটা জিনিস অর্থাৎ জানছি না, নিজের অজ্ঞতা স্বীকার করছি না, তখন কিন্তু দ্বন্দ্বটা তৈরি হচ্ছে। এরপরে আসো প্লেটোর দান্দিকতার দু একটি পয়েন্ট আমি এখানে নিয়ে আসছি। প্রথমে সেটি হচ্ছে বিচ্ছিন্ন ধারণাগুলোকে একক ধারণায় পরিণত করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই বলেছি যে দ্বন্দ্বটা তৈরি হচ্ছে কীভাবে, যখন মতের ভিন্নতা থাকবে, চিন্তার ভিন্নতা থাকবে, জ্ঞানের ভিন্নতা থাকবে, তখনই কিন্তু দ্বন্দ্বটা তৈরি হচ্ছে। এখন যে 10 জন বা 100 জনের মধ্যে যে একটা বিষয় নিয়ে যে চিন্তার ভিন্নতা, মতের ভিন্নতা, সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন ধারণা। প্লেটো বলছে সেই বিচ্ছিন্ন ধারণাগুলোকে একক ধারণায় নিয়ে আসতে হবে, অর্থাৎ একটা সিঙ্গেল কনসেপ্ট। প্লেটো বলছে সিঙ্গেল কনসেপ্টে নিয়ে আসতে হবে, যে বিচ্ছিন্ন ধারণাগুলোকে 10-100 জনের মতামতগুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে। এই এক জায়গায় আনাটা হচ্ছে একক ধারণা বা সিঙ্গেল কনসেপ্ট। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে একক ধারণাকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করা, অর্থাৎ যে সিঙ্গেল কনসেপ্ট যেটা ছিল সেটাকে আমরা আবার অ্যারেঞ্জমেন্ট করব, সেগুলোকে বিন্যস্ত করব। তাহলে প্রথমত হচ্ছে বিচ্ছিন্ন ধারণাগুলো সিঙ্গেল কনসেপ্টের মধ্যে নিয়ে আসা, তারপরে সেই সিঙ্গেল কনসেপ্টগুলোকে অ্যারেঞ্জমেন্ট করা। প্লেটোর যে ডায়ালেকটিজম সেটা একটা সেন্টেন্সের মাধ্যমে লেখা যায়, সেটা হচ্ছে ডায়ালেকটিজম ইজ দ্য জেনারেলাইজেশন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ আইডিয়া, অর্থাৎ ধারণাগুলোকে জেনারেলাইজ করা, সার্বজনীন করা এবং সেগুলোকে অ্যারেঞ্জমেন্ট করা, পরবর্তীতে বিন্যস্ত করা অফ আইডিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। আমি দুটো পয়েন্ট এখানে নিয়ে আসছি, তোমরা সেগুলোর বর্ণনা দিয়ে পড়বে বাসায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে সত্য কি আর একটা হচ্ছে ভালো কি। এখন আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে সত্য কি ভালো কি, তাহলে তোমরা উত্তরটা বলতে পারবে বা অনেকেই পারবে না। এখন আমরা কখন উত্তরটা বলতে পারবো? যখন আমরা এই যে সত্যতা এবং ভালোত্ব, অর্থাৎ ট্রুথ এবং গুডনেস, এই দুটি বিষয় সম্পর্কে যখন আমাদের জ্ঞান থাকবে তখনই আমরা বলতে পারবো সত্য কি ভালো কি। প্লেটো বলেন, আমাদের যদি ট্রুথ এবং গুডনেস সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে উপরের প্রশ্ন দুটির উত্তর দেওয়া সম্ভব নয়। তার মানে সত্য কি ভালো কি, এই প্রশ্ন দুটির উত্তর দেওয়ার জন্য আমাকে আগে ট্রুথ, সত্যতা এবং গুডনেস, ভালোত্ব সম্পর্কে আমার আগেই জ্ঞান থাকতে হবে।
এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখানে দ্বন্দ্বটা কোথায়? এখানে দ্বন্দ্বটা হচ্ছে এটা যে আমরা যদি ট্রুথ এবং গুডনেস সম্পর্কে আমাদের জ্ঞান না থেকে যদি উত্তরটা দেওয়ার চেষ্টা করি, উত্তর দিই, তখন কিন্তু দ্বন্দ্বের তৈরি হয়। কারণ আমি নিজে জানি না, আমি এই বিষয়ে অজ্ঞ, কিন্তু আমি উত্তর দিচ্ছি, আমি বলছি যে সত্য কি ভালো কি, তখনই কিন্তু দ্বন্দ্বটা তৈরি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং এই যে ট্রুথ বা গুডনেস, সত্য ভালো বা মিথ্যা মন্দ, ভালো মন্দ সত্য মিথ্যা, এই দুটা বিষয়ের দ্বন্দ্ব কিন্তু চিরন্তন, এবং দার্শনিকরা সেই সভ্যতার শুরু থেকে এখন পর্যন্ত সেই ভালো মন্দ এবং সত্য মিথ্যার দ্বন্দ্ব নিরসনে কিন্তু সদা তৎপর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো প্লেটো যে পুরো বিষয়টাকে আমি একটা সেন্টেন্সের মাধ্যমে নিয়ে আসছি যে ইট ইজ নট পসিবল টু নো, এটা জানা সম্ভব নয়, হোয়াট দি ট্রু ইজ, সত্য কি, অর হু এ গুড ম্যান ইজ, অথবা ভালো কি বা ভালো মানুষ কে, আনলেস, যতক্ষণ পর্যন্ত না উই ফার্স্ট সেটেল, আমরা সমাধানে পৌঁছি প্রথমে, ইন আওয়ার নলেজ, আমাদের জ্ঞান, দ্য নেচার অফ ট্রুথ অ্যান্ড গুডনেস, অর্থাৎ আমাদের জ্ঞান যখন সত্যতা এবং ভালোত্ব সম্পর্কে, ভালোত্বের প্রকৃতি সম্পর্কে না জানে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সত্য কি ভালো কি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। তাহলে সত্য কি ভালো কি প্রশ্নের উত্তরের জন্য আমাকে ট্রুথ এবং গুডনেস, অর্থাৎ সত্যতা এবং ভালোত্ব, এই দুটি বিষয় সম্পর্কে আগেই জানতে হবে। যদি না জানি তাহলে দ্বন্দ্ব তৈরি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। এখন আসুন হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতি। এক, কান্টের বিচারবাদের উন্নতি সাধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে যে দ্বান্দ্বিক পদ্ধতি ছিল বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ, সেখানে আমরা দেখেছি যে যারা বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন তারা বলছেন যে জ্ঞান লাভের জন্য বুদ্ধি একমাত্র উপায়, এবং অভিজ্ঞতাবাদী যারা দার্শনিক ছিলেন তারা বলছেন যে অভিজ্ঞতাই জ্ঞানের জন্য একমাত্র উপায়। এই যে একটা দ্বন্দ্ব বুদ্ধি এবং অভিজ্ঞতার মধ্যে, কেউ বলছে বুদ্ধি, কেউ বলছে অভিজ্ঞতা, কান্ট এসে এই বুদ্ধি এবং অভিজ্ঞতার মধ্যে একটা সমন্বয় করলেন। তিনি বললেন যে না, বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটিরই প্রয়োজন আছে। বুদ্ধি যেমন জ্ঞানের, অভিজ্ঞতা হচ্ছে জ্ঞানের উপাদান দেয়, আর বুদ্ধি সেই উপাদানগুলোকে বিশ্লেষণ করে, তাহলে দুটোরই প্রয়োজন। ঠিক হেগেল এখানে এসে এই যে একটা দ্বন্দ্ব, বুদ্ধি এবং অভিজ্ঞতার যে একটা দ্বন্দ্ব, এবং সেখান থেকে যে বিচারবাদের উৎপত্তি, হেগেল সেই বিচারবাদকে উন্নতি সাধন করেন তার দ্বান্দ্বিক পদ্ধতির মধ্য দিয়ে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যুক্তিবিদ্যা এবং অধিবিদ্যা এক ও অভিন্ন। আমাদের কাছে মনে হবে যে যুক্তিবিদ্যা এবং অধিবিদ্যা ভিন্ন বিষয়, আসলে ভিন্ন না। হেগেলের মতে যুক্তিবিদ্যা এবং অধিবিদ্যা, অর্থাৎ লজিক এবং মেটাফিজিক্স এক, সেম। তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে দ্য নলেজ অফ লজিক ইজ দ্য নলেজ অফ রিয়ালিটি, অর্থাৎ লজিকের জ্ঞান মানে হচ্ছে বাস্তবতার জ্ঞান, রিয়ালিটি মানে হচ্ছে বাস্তবতা, লজিকের জ্ঞান মানে হচ্ছে বাস্তবতার জ্ঞান। এবং চতুর্থ যে বিষয় সেটি হচ্ছে মেটাফিজিক্স ইজ দ্য সায়েন্স অফ রিয়ালিটি, অধিবিদ্যা হচ্ছে বাস্তবতার বিজ্ঞান। খুব চমৎকার একটা পয়েন্ট। মেটাফিজিক্স মানে হচ্ছে অভিজ্ঞতা, সেটা হচ্ছে বাস্তবতার বিজ্ঞান। মেটাফিজিক্স মানে কি? মেটাফিজিক্স মানে হচ্ছে আমাদের যে ইন্দ্রিয় যে জগৎ, তার বাইরে যে একটা বিষয় আছে, ইন্দ্রিয় অভিজ্ঞতাহীন যে জগৎ, সেখানে যে মাইন্ড, সেখানে সোল, সে জায়গায় হচ্ছে টাইম, স্পেস, এই জিনিসগুলো কিন্তু মেটাফিজিক্স, অর্থাৎ এটা হলো ইন্দ্রিয় অভিজ্ঞতাহীন। তাহলে সেই মেটাফিজিক্সটা হচ্ছে বাস্তবতার বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেটাফিজিক্স ইজ দ্য সায়েন্স অফ রিয়ালিটি, এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যার দাবিদার। পরবর্তী ক্লাসে এই পয়েন্টটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হেগেল তার দ্বান্দ্বিক পদ্ধতিতে একটি ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। আমরা একটু ডায়াগ্রামটা দেখি। প্রথমে আসো থিসিস, তারপরে আসছে অ্যান্টিথিসিস। প্রথমে এই দুইটা বিষয় বুঝিয়ে বলি। এই যে আমরা প্রথমে বলছি যে দ্বন্দ্ব, অর্থাৎ দুজন ব্যক্তি বা তার চেয়ে বেশি ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব। এখন মনে করো থিসিস, অর্থাৎ একটা স্বীকৃতি, একটা বিষয়,
তার বিপরীতে আরেকটা বিষয় হচ্ছে অ্যান্টিথিসিস, অর্থাৎ একজন ব্যক্তি সে থিসিসে তার মত হচ্ছে থিসিসের পক্ষে, এবং ওয়াই আরেকজন ব্যক্তি তার মত হচ্ছে অ্যান্টিথিসিসের পক্ষে। সেক্ষেত্রে এই যে থিসিস এবং অ্যান্টিথিসিস অর্থাৎ এক্স এবং ওয়াই এই দুজনের মধ্যে যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা নিরসন হবে সিনথেসিসের মাধ্যমে। অর্থাৎ তখন নতুন একটা বিষয় আসবে, সেখানে কিন্তু আর থিসিস এবং অ্যান্টিথিসিস আর থাকবে না। থিসিস এবং অ্যান্টিথিসিস থেকে সম্পূর্ণ আলাদা একটা বিষয়, সেটি হচ্ছে সিনথেসিস। তাহলে থিসিস এবং অ্যান্টিথিসিসের মধ্যে যে একটা দ্বন্দ্ব তৈরি হলো, সেই দ্বন্দ্বটা নিরসন হলো সিনথেসিসের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। এখন এই সিনথেসিসে এসে কি এখানেই শেষ? না, হ্যাগেল বলছে যে এই সিনথেসিসটা আবার নিজেই থিসিস হবে, অর্থাৎ এই সিনথেসিসটা আবার নিজেই থিসিস হবে। থিসিস হয়ে সে আবার নতুন করে এখানে আবার অ্যান্টিথিসিস তৈরি করবে, আবার এখানে এসে আরেকটা সিনথেসিস হবে, সেটি আবার থিসিস হবে, অ্যান্টিথিসিস হবে। সিনথেসিসটা আবার সিনথেসিস যেটা সেটি আবার নিজেই থিসিস হবে, তারপরে অ্যান্টিথিসিস থাকবে, তারপরে আবার সিনথেসিস হবে। অর্থাৎ এই যে দান্দিকতা, সেটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা চলছে। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা সব কিছুতে কিন্তু দান্দিকতা বিদ্যমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন ব্যক্তির মধ্যে আমরা আমি একটা বিষয় সমর্থন করলাম, পরবর্তীতে আবার সেটা অস্বীকার করলাম, একটা স্বীকার করলাম, আবার অস্বীকার করলাম, এই যে আমার মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। ঠিক একইভাবে জ্ঞান, বিজ্ঞান, সমাজ, সভ্যতা, রাষ্ট্র, অর্থনীতি সব কিছুতেই কিন্তু একটা দান্দিকতা বিরাজমান। যেমন আমি আরেকটা উদাহরণ দিতে পারি। এই যে আমরা যে এখন যেটা দেখছি সেটা হচ্ছে যে আমি যদি এখানে একটা বিষয় বলি যে আমাদের জীবন না জীবিকা, তাহলে জীবন এবং জীবিকার মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব, যে আমি একজন জীবিকাকে সমর্থন করছে, আরেকজন জীবনকে সমর্থন করছে। তাহলে এই যে জীবন এবং জীবিকার মধ্যে যে একটা দ্বন্দ্ব, সেটা কিন্তু সিনথেসিসে এসে সেটার একটা সমাধান হচ্ছে। তাহলে আমাদের সব কিছুতেই কিন্তু দান্দিকতা বিরাজমান। হ্যাগেল বলছে যে এই যে সিনথেসিস, যেটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি একটু আগে বলেছি যে সিনথেসিস সেটি কিন্তু আবার থিসিস হবে। সিনথেসিস ইটসেলফ বিকামস এ থিসিস, অর্থাৎ সিনথেসিসটা আবার থিসিস হবে, আর যেহেতু থিসিস থাকবে অবশ্যই তার একটা অ্যান্টিথিসিস হয়ে যাবে, এবং যখনই থিসিস এবং অ্যান্টিথিসিস হবে তখনই তার একটা সিনথেসিস থাকবে। সুতরাং থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস, এই যে দান্দিকতার যে একটা জায়গা, সেটা কিন্তু চলমান, এবং আমরা দান্দিকতার মধ্য দিয়ে যাচ্ছি অনবরত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি সহজে বোঝানোর জন্য, যে অ্যাফার্মেশন, অর্থাৎ কোনো একটা বিষয়কে আমরা স্বীকার করছি প্রথমে, বা একজন ব্যক্তি কোনো একটা বিষয়কে প্রথমে স্বীকার করছে। নেগেশন, ঠিক অপর একজন ব্যক্তি সেটাকে অস্বীকার করছে। তাহলে এই যে অ্যাফার্মেশন স্বীকৃতি এবং নেগেশন অস্বীকৃতি, তাহলে অ্যাফার্মেশন এবং নেগেশন এই যে একটা তাদের দুজনের মধ্যে যে একটা দ্বন্দ্ব, সেটি সমাধান হবে রিকনসিলেশনের মাধ্যমে। অর্থাৎ রিকনসিলেশন মানে হচ্ছে অ্যাগ্রিমেন্ট, সম্মতি। তার মানে তাদের যে দুজনের যে দ্বন্দ্ব, স্বীকৃতি অস্বীকৃতি, সেটা সম্মতির মাধ্যমে সমাধান হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো যে দান্দিক পদ্ধতি কি। হ্যাগেল তার দান্দিক পদ্ধতির আরও দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন। একটি হচ্ছে যা কিছু বাস্তব তাই যৌক্তিক, এবং যা কিছু যৌক্তিক তাই বাস্তব। দ্য রিয়েল ইজ দ্য রেশনাল অ্যান্ড দ্য রেশনাল ইজ দ্য রিয়েল। অর্থাৎ আমাদের যে রিয়েল, অর্থাৎ যেটা বাস্তব, এবং রেশনাল যৌক্তিক বা সেটা দুটা কিন্তু এক। এবং 2 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে জ্ঞান সবসময় বাস্তবতার সাথে অভিন্ন। নলেজ বিকামস আইডেন্টিক্যাল উইথ রিয়ালিটি, অর্থাৎ জ্ঞান মানে হচ্ছে বাস্তবতা, এবং বাস্তবতা মানে হচ্ছে জ্ঞান। আমরা যে আমাদের যে জ্ঞান, সেটা অবশ্যই বাস্তবসম্পন্ন, এবং জ্ঞানের মাধ্যমে আমরা বাস্তবতাকে জানি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো
আমি গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো তিনজন দার্শনিকের দ্বান্দ্বিক পদ্ধতি সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা বাসায় বসে এগুলোর বিস্তারিত বর্ণনা পড়বে। যদি কোনো কিছু না বুঝো তাহলে আমাকে ইনবক্স অথবা কমেন্ট করে জানাতে পারো। আসলে অনেক দ্বান্দ্বিক পদ্ধতিটা অনেক কঠিন একটা বিষয়, এগুলো স্বল্প পরিসরে পড়ানো খুব কষ্ট। তারপরেও যে পয়েন্টগুলো বলেছি সেগুলো যদি তোমরা একটু চর্চা করো তাহলে আশা করি বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্ত। বাসায় থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।